आफ्टरनून ऑल माय डियर स्टूडेंट, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। যেহেতু এখন করোনা চলছে তাই তোমরা ঘর থেকে বের হবে না, ঘরে বসে খেলাধুলা পড়াশোনা করবে। এখন নিশ্চয়ই তোমরা এটা ভাবছো যে আমি হলাম বালবিকা শিরোজনার একজন টিচার, আমার নাম হলো তানিয়া। আজ আমি তোমাদেরকে অনলাইনে ক্লাস নেব। যেহেতু আমি তোমাদেরকে অনলাইনে ক্লাস নেব তাই জন্য তোমরা খাতা কলম বই সব কিছু বের করে নাও। আমি যখন এখানে লেখা স্টার্ট করবো, যখন তোমাদেরকে বলবো তখন তোমরা খাতাতে তুলে নেবে, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে পড়াবো পরিবেশ বিজ্ঞান, যার ইংরেজি নাম হলো এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটার বাংলা হলো পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান কত, যেহেতু তোমরা এখন ছোট রয়েছ, পরিবেশ কত বিজ্ঞান কত সম্বন্ধে তোমরা জানতে পারবে। বিজ্ঞানে কি কি পড়ে সে সম্বন্ধে তোমরা জানতে পারবে। সৌরজগৎ সম্বন্ধে জানতে পারবে, শাক সবজি ফল মূল, এমনকি আমাদের ঘরে সচরাচর ব্যবহার করা আসবাবপত্র, বিছানা চেয়ার টেবিল, এই সম্বন্ধে তোমরা জানতে পারবে, ঠিক আছে? নাম্বার 1 হলো আজকে যেটা আমরা পাঠ পড়াবো সেই পাঠের নাম হলো গাছপালার কথা। তো আজকে তোমরা গাছপালার কথা জানবে, গাছপালার কথার বিষয়ে জানবে। গাছ আমাদের কি কি উপকার করে, কি কি আমাদেরকে সাহায্য করে সে সম্বন্ধে তোমরা জানবে। তাহলে তোমরা খাতাতে লিখে নাও। নাম্বার 1 তোমরা লিখে নাও গাছ, পাঠের নাম হলো গাছপালার কথা। তোমরা খাতাতে তুলে নাও। গাছ পালার কথা। নাম্বার 1 কোয়েকশন হলো, আমি কোয়েকশন লিখে দেবো, তারপর তোমাদেরকে বুঝে তোমাদের হাতের স্পিডটা বাড়াতে হবে। পৃথিবীতে কত রকম গাছপালা আছে, পৃথিবীতে কত রকম গাছপালা আছে সেটা আমরা কি করে বুঝবো? এত এত গাছপালা আছে, আমরা কি গনে গনে শেষ করতে পারবো যে পৃথিবীতে কত রকম গাছপালা আছে? আমরা সেটা করতে পারবো। যেহেতু আজকে আমরা পড়ার মাধ্যমে জানবো যে পৃথিবীতে কত রকম গাছপালা আছে, তো আমি এখন শুরু করছি। তোমরা খাতাতে লেখা শুরু করে নাও। পৃথিবীতে কত রকম গাছ পালা আছে? তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীতে কত রকম গাছপালা আছে। তো সেটার আনসার হলো প্রায় 3,50,000 গাছ আছে আমাদের পৃথিবীতে। তোমরা শুনে নাও, প্রায় 3,50,000 গাছ আছে আমাদের পৃথিবীতে। আমি লিখে দিই, প্রায় 3,50,000 গাছ আছে আমাদের পৃথিবীতে। তোমাদেরকে আমি আবার বলছি, প্রায় 3,50,000 গাছ আছে আমাদের পৃথিবীতে। এখন তোমাদেরকে আমি অল্প সময় টাইম দেব, তোমরা লিখে নাও। হাতে স্পিড বাড়াতে হবে, হাতে স্পিড না বাড়ালে ক্লাসে ফার্স্ট হতে পারবে না। আচ্ছা, এখন আমি মিটিয়ে দিচ্ছি। নাম্বার 2 কোয়েকশন হলো যে প্রাণীদের মতো উদ্ভিদেরও প্রাণ আছে। এর তত্ত্ব আমাদেরকে কে প্রমাণ করে গিয়েছিলেন? প্রাণীদের যেরকম প্রাণ আছে উদ্ভিদেরও সেরকম প্রাণ আছে, সেটা আমরা আগে জানতাম না। একজন মহান ব্যক্তি আমাদেরকে সেই তত্ত্ব জানিয়ে গিয়েছিলেন। সেই মহান ব্যক্তির নাম হলো বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসু। তো তোমরা কোয়েকশনটা লিখে নাও। নাম্বার 2 প্রাণীদের মতো উদ্ভিদদের প্রাণ আছে, এই তত্ত্ব
আমাদেরকে কে জানিয়ে দিয়েছিলেন? তো আনসারটা লিখে নাও। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসু। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে উদ্ভিদের মতো প্রাণীদের মতো উদ্ভিদেরও প্রাণ আছে। দেখবে যখন আমরা সহজভাবে তোমাদেরকে আমি বুঝি, যখন দেখবে আমাদের বাড়িতে সচরাচর মাছ এসে থাকে, যখন আমরা মাছ কাটি তখন দেখবে সেটা নড়াচড়া করছে না, তার আগে কিন্তু নড়াচড়া করছে। ঠিক সেইভাবে যখন আমরা গাছ কাটবো তখন দেখবে গাছটা ফলমূল শাকসবজি দেওয়া সবকিছু বন্ধ করে নিয়েছে, তখন তোমরা বুঝতে পারবে যে সেটার প্রাণ চলে গেছে। কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো? একদম সহজ উপায়। এখন নাম্বার 3, গাছের বয়স কিভাবে জানা যায়? নাম্বার 3, গাছের বয়স কিভাবে জানা যায়? নাম্বার 3, গাছের বয়স কিভাবে জানা যায়? তো আমরা গাছের বয়স কিভাবে জানবো? আমরা আমাদের বয়স কত সেটা তো আমরা জানি, কিন্তু গাছের বয়স কিভাবে আমরা বলবো সেটা তো আমরা বলতে পারবো না। তো এখন আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা এমনিতেই বুঝতে পারবে। গাছের বয়স কিভাবে জানা যায়? গাছের গুড়ি কাটলে গাছের গুড়ি কাটলে গোলাকার গাছ দেখা যায় এবং তা দেখে গাছের বয়স জানা যায়। যখন দেখবে এখন তো যেহেতু ঝড় বৃষ্টির সিজন চলছে, তখন দেখবে যে প্রচুর ঝড়ে বড় বড় গাছটা পড়ে গেছে, তখন যখন লোকেরা গাছটা কাটবে গাছের ভিতরে দেখবে রেড কালারের সার্কুল আছে। তো সার্কুলটা তোমরা গণবে, 1 2 3 করে গণবে। তো যতটা হবে সার্কুল তোমরা বুঝতে পারবে যে গাছের বয়স ততই হয়েছে। ঠিক আছে? যেমন 5টা সার্কুল থাকলে তোমরা মনে করবে যে গাছের বয়স 5 বছর হয়েছে। কেমন? তো তোমরা লিখে নাও, তারপর আমি মিটিয়ে দেবো। নাম্বার 4 এখন লেখাবো। তো এখন নাম্বার 4টা হলো যে গাছ আমাদের কি উপকার করে। গাছ আমাদের নাম্বার 4, গাছ আমাদের কি উপকার করে? আনসারটা লিখে নিই, তারপর তোমাদেরকে বুঝিয়ে দেব। গাছের পাতা
গাছের পাতা, ছাল, শিকড়, ইত্যাদি থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়। তোমরা দেখবে গাছ আমাদের বিভিন্ন ধরনের উপকার করে। আজকাল আমরা বেশি গাছটা কেটে নিই, তার জন্য অক্সিজেনের অভাবে এই যে মহামারী রোগটা এসেছে, দেখবে অক্সিজেনের অভাবটা খুবই কম। সবসময় টিভিতে দেখাচ্ছে যে অক্সিজেন কম, অক্সিজেন, সেটা কি জন্য? সেটা হলো গাছের জন্য। গাছ আমাদের খুবই কম, গাছের সংখ্যা কমে গেছে, তাই জন্য অক্সিজেন নিতে আমাদের কষ্ট হচ্ছে। এই অক্সিজেনের জন্য অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং নিজেদের প্রাণ হারাচ্ছে। তো এই গাছটাকে আমাদেরকে বাঁচাতে হবে। গাছ আমাদের বিভিন্ন ধরনের উপকার করে। যেমন একটা উদাহরণ দিই, তুলসী পাতা। এই তুলসী পাতা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অসুখ ছাড়াতে সুবিধা হয়। যেমন আমরা যখন ছোট তখন আমাদের কাশি হতো, তখন দেখবে কালা তুলসী, তারপরে নীল কালারের তুলসী দিয়ে আমাদের দাদু ঠাকুমারা ওষুধ বানিয়ে আমাদেরকে সেটা দিতেন এবং সেটা আমাদেরকে অনেক উপকার করতো, আমাদের কাশিটা কমে যেত। তো গাছ এক কথায় গাছ আমাদের জীবনদায়ী। ঠিক আছে? তো যেহেতু তোমাদের স্কুল বন্ধ আছে, তোমরা বাড়িতে থাকবে এবং এর প্রত্যেক দিন একটা করে গাছ লাগাবে। গাছ লাগাও প্রাণ বাঁচাও, কথাতেই আছে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। তো এখন আমরা সেটা করব যে গাছ লাগাবো, গাছটাকে বড় হতে দেবে। কেউ যদি কাটতে আসে তাহলে আমরা সেটাকে বাধা দেবো। আজকে ক্লাসের মাধ্যমে আমরা সেটা জানলাম যে গাছ আমাদের কতখান উপকারী। ঠিক আছে? এই গাছের জন্য কিন্তু আমাদের এত কিছু হচ্ছে। ঠিক আছে? তাহলে নেক্সট দিন তোমাদের সাথে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘর থেকে বের হবে না। ঠিক আছে? বাই। শুভ সকাল বাচ্চা, আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। আমরা যেহেতু এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আমাদের তো অফলাইন ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই আমরা অনলাইন ক্লাস করছি। ঠিক আছে? কিন্তু আমরা অনলাইন ক্লাস করলেও যেরকম অফলাইন ক্লাসে বই, খাতা, পেন নিয়ে ক্লাস করতাম, তোমরাও সেই একইভাবে খাতা, পেন, বই, পেন্সিল, রুল ইত্যাদি যা যে যাবতীয় জিনিস তোমাদের প্রয়োজন সেগুলো নিয়ে ক্লাস করবে। ঠিক আছে? তো শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো বাংলা ব্যাকরণ। ব্যাকরণ শব্দটা অনেকটা নারকেলের মতো। আমরা সবাই নারকেল খেয়েছি, তো দেখেছি নিশ্চয়ই। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই মনে হয় নারকেলের গাছ আছে, কম বেশি আছে। তো নারকেল কেমন হয়? বাইরেটা কঠিন, শক্ত, মজবুত, আর ভেতরটা নরম এবং সুস্বাদু, তাই তো? সেই রকম ব্যাকরণটাও তাই। বাইরের নামটা শুনতে যতই একটু কঠিন মনে হোক, ভেতরটা ততটাই নরম এবং সহজ। ঠিক আছে? তো আমরা সবাই প্রথমে ব্যাকরণ শেখার আগে যেটা জানবো, ব্যাকরণ জিনিসটা আসলে কি। ব্যাকরণ জিনিসটা আসলে হলো কিছু নিয়ম। আমরা যখন ক্রিকেট খেলি, মানে ছোটবেলায় যখন আমরা ক্রিকেট খেলতাম, তখন কি জানতাম যে কোনটাকে 6 বলে, কোনটাকে 4 বলে, কি করলে উইকেট হয়, কি করলে ক্যাচ আউট হয়? জানতাম না। শুধু আমরা জানতাম ব্যাট দিয়ে বলটাকে মারতাম, তাই নয় কি? তাহলে সেই রকম কিন্তু এখন আমরা সবকিছু জানি যে এটাকে 6 বলে, 4 বলে, কোনটা কি করলে ক্যাচ আউট হয়। আস্তে আস্তে সব নিয়মগুলো শিখছি। সেই রকম ব্যাকরণের ক্ষেত্রেও তাই। আমরা যে নিয়মগুলো আমরা ধাপে ধাপে যেই সব জিনিসগুলো ধাপে ধাপে শিখছি, সেগুলোর এক একটা নাম আছে এবং তার কিছু নিয়ম আছে, সেগুলোই আমরা আজকে জানবো। এটাই হলো ব্যাকরণ। এই সমস্ত নিয়ম কানুন এবং নামগুলো নিয়েই হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে? বোঝা গিয়েছে? আজকে আমরা ব্যাকরণের যে পার্টটা পড়বো সেটা হলো ধ্বনি। তো ধ্বনি বলতে আমরা সাধারণত কি বুঝি? ধ্বনি বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো আওয়াজ। যে কোনো আওয়াজ, শব্দ, আমি যে এখন কথা বলছি, এটাও এক একটা ধ্বনি।
তুমি যে আমার কথাগুলো শুনছো এবং কিছু বলার চেষ্টা করছো, সেটাও একরকম ধ্বনি। আমরা সবার প্রথমে যখন কথা শিখি তখন মা বলে ডাকি, সেটাও একটা ধ্বনি। আমরা হাত কেটে গেলে যখন চিৎকার করি আ বা উ, সেটাও এক প্রকার ধ্বনি। ঠিক আছে, অর্থাৎ ধ্বনি বলতে আমরা কি বুঝবো, যে কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলোই হলো ধ্বনি। বোঝা গিয়েছে? যে কোনো ভাষায়, সেটা আমার মাতৃভাষা যেমন বাংলা, কারো মাতৃভাষা ইংলিশ, কারো মাতৃভাষা উর্দু, সংস্কৃত ইত্যাদি ইত্যাদি। তো সেই সমস্ত ভাষায় উচ্চারিত কিছু শব্দ, যেই শব্দই হোক না কেন, যেই রকম শব্দই হোক না কেন, প্রত্যেকটা শব্দই হচ্ছে ধ্বনি। বোঝাতে পারলাম তো সবাইকে? সবাই বুঝতে পেরেছো? তাহলে ধ্বনি কাকে বলে? মানে আমরা যে শব্দগুলো আওয়াজ করি বা যেই শব্দগুলো আমরা মুখ দিয়ে নির্বাহ করি সেগুলোকে আমরা কি বলবো? ধ্বনি। বুঝে গিয়েছে? এবার যেমন আমরা ক্রিকেট খেলার কথা বললাম, ক্রিকেট খেলতে তো আমাদের কিছু জিনিসপত্র প্রয়োজন হয় নাকি? যেমন ধরো ব্যাট লাগে, বল লাগে, প্লেয়ার লাগে। ক্রিকেট খেলবো কোথায়? মাঠে। ফিল্ড লাগবে তো, তারপরে উইকেট লাগবে না? এরকম আরো অনেক কিছু জিনিসপত্র লাগে। সেই রকম এই যে আমরা ধ্বনি পড়লাম, এই ধ্বনি উচ্চারণেও তো আমাদের অনেক কিছু উপাদান লাগে না? আচ্ছা, সেগুলো আমরা জানবো যে আমরা কার মাধ্যমে, কোন কোন বাকযন্ত্রের মাধ্যমে আমরা ধ্বনি উচ্চারণ করি। ঠিক আছে, এবার তোমরা সবাই নোট করো। আমরা ধ্বনি যেসব বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত করি সেগুলি হলো ফুসফুস, গলনালী, জিহ্বা, দাঁত, মাড়ি, ওষ্ঠ, নাক এবং ঠোঁট। মনে থাকবে? আমি আবার রিপিট করছি। আমরা যেই সব বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলি হলো ওষ্ঠ, গলনালী, দাঁত, মাড়ি, নাক, ঠোঁট, ফুসফুস, জিহ্বা। ঠিক আছে, এই সকল বাকযন্ত্রের সাহায্যেই আমরা কোনো আওয়াজ করতে পারি। দেখো, আমি যখন কথা বলছি আমার কখনো দাঁত, কখনো ঠোঁট, কখনো নাক, কখনো গলা, কোনো না কোনো কিছু সাহায্য করছে। আর জিভ তো সবসময় কখনো এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। কখনো জিভ আমার দাঁতে টাচ করছে, কখনো আমার ঠোঁট টাচ করছে দুটো ঠোঁটের সাথে। তাই নাকি? তোমরাও দেখো, আওয়াজ করো। যেমন আমরা অ বলি, অ, আমাদের ঠোঁটটা ঠোঁটটা নড়ছে না? আ, ঠোঁট নড়ছে তো। তাহলে ধ্বনি উচ্চারণ করতে আমাদের এই বাকযন্ত্রগুলো সাহায্য করে। বোঝা গেল? এবার আমরা যেটা জানবো, এগুলো তো মোটামুটি জানলাম। এবার আমরা জানবো ধ্বনি কয় প্রকার ও কি কি। ঠিক আছে, যেমন ধরো আমাদের প্রত্যেকের বাড়িতে লতা গাছ আর শক্ত কাঠের মজবুত গাছ আছে। আমি জানি যে প্রায় সকলের বাড়িতে না থাকলেও কিছু কিছু মানুষের বাড়িতে অবশ্যই আম গাছ এবং কুমড়ো গাছটা আছে, থাকারই কথা। বিশেষ করে যারা গ্রামে বাস করে তাদের প্রায় প্রত্যেকের বাড়িতে আম গাছ, কুমড়ো গাছ, মাধবীলতা ফুলের গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, এই গাছগুলো থেকেই থাকে। আমার বাড়িতেও আছে। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আম গাছগুলো একা নিজে দাঁড়িয়ে আছে মজবুত হয়ে, অন্য কোনো গাছের কিন্তু সাহায্য নিচ্ছে না। দেখবা, তোমরাও লক্ষ্য করবা, আম গাছগুলো কিন্তু একা একা শক্তভাবে মজবুতভাবে একাই দাঁড়িয়ে থাকে, অন্য গাছের সাহায্য নেয় না, বরঞ্চ অন্য গাছকে দাঁড় করাতে সাহায্য করে। এবং কুমড়ো গাছ কিন্তু তার ঠিক উল্টোটা। কুমড়ো গাছ আমরা দেখি নিজে নিজে একা একা দাঁড়াতে পারে না। পারে না। এই কুমড়ো গাছগুলো অন্য গাছের সাহায্যে নিজে দাঁড়িয়ে থাকে এবং বেঁচে থাকে। ঠিক আছে, তাহলে আমরা যে দেখলাম দুই প্রকার গাছ, আম গাছ এবং কুমড়ো গাছ। এই আম গাছগুলোকে আমরা বলবো স্বরধ্বনি, আর কুমড়ো গাছগুলোকে আমরা বলবো ব্যঞ্জনধ্বনি। তাহলে আমরা স্বরধ্বনি বলতে কি বুঝলাম? স্বরধ্বনি বলতে আমরা এটাই বুঝলাম যে সকল ধ্বনি উচ্চারিত হতে অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না এবং অন্য কোনো ধ্বনিকে আশ্রয় করে না, নিজে নিজে উচ্চারিত হয় স্বাধীনভাবে, সেই সকল ধ্বনিকে আমরা বলবো স্বরধ্বনি। বোঝা গিয়েছে? আমি আবার বলছি, যে সকল ধ্বনি স্বাধীনভাবে নিজে নিজে উচ্চারিত হতে পারে অন্য ধ্বনিকে আশ্রয় না করে, তাকেই আমরা বলবো স্বরধ্বনি। ঠিক আছে, এবার ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? ব্যঞ্জন ধ্বনি হলো কুমড়ো গাছ বা মাধবীলতা গাছ। অর্থাৎ যে সকল ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য ধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। অর্থাৎ যে সকল ধ্বনি
স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় সেই ধ্বনিগুলোকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। এবার স্বরধ্বনি কোনগুলো আর ব্যঞ্জন ধ্বনি কোনগুলো জানবো। দেখি, আমরা স্বরধ্বনি হলো অ, আ, হর্ষই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, 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 অ্যা। ঠিক আছে, তাহলে স্বরধ্বনি আমরা কোনগুলো বললাম? অ, আ, হর্ষই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও এবং অ্যা। তাহলে স্বরধ্বনি মোট কটা হলো? 12টি। আর ব্যঞ্জন ধ্বনি এবার কটি? ব্যঞ্জন ধ্বনি ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডই হলো ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন ধ্বনি মোট কটি? ব্যঞ্জন ধ্বনি মোট 40টি। মনে থাকবে? তাহলে তাহলে এবার আমরা যেটা জানবো যে এগুলো স্বরধ্বনি কেন আর ওগুলো ব্যঞ্জন ধ্বনি কেন। দেখো, আমি যখন বলছি অ, তখন কিন্তু আমার অন্য কোনো ধ্বনি আমাকে সাহায্য করছে না। আমি এমনি এক নিঃশ্বাসে বলে ফেলছি, আমাকে কোনো সাহায্য করছে না অন্য কোনো ধ্বনি। কিন্তু আমি যখন বলছি ক, দেখো ক, তখন কিন্তু কয়ের শেষে আমার অ উচ্চারণ আসছে তো, ক, ক, কি আসছে? অ আসছে। তাহলে স্বরধ্বনি কয়ের শেষে আসছে, তাহলে এইটা ব্যঞ্জন ধ্বনি। কারণ স্বরধ্বনিটা ব্যঞ্জন ধ্বনিটাকে উচ্চারণ করতে সাহায্য করছে। বোঝাতে পারলাম? ভেরি গুড। তাহলে সবাই আশা করছি বুঝতে পেরেছো আমি কি বললাম। এবার আমরা দেখবো যে আজকে আমরা কি কি পড়লাম। ঠিক আছে, আজ আমরা যেগুলো পড়লাম, আমরা মোটামুটি ব্যাকরণ সম্পর্কে একটা জ্ঞান ধারণা লাভ করলাম। তারপরে ধ্বনি কাকে বলে, ধ্বনি কার মাধ্যমে উচ্চারিত হয়, সেগুলি কি কি, ধ্বনি কয় প্রকার ও কি কি, এবং কোনগুলো স্বরধ্বনি এবং কোনগুলো ব্যঞ্জন ধ্বনি। তোমাদের বাড়ির কাজ থাকলো কোনগুলো স্বরধ্বনি এবং কোনগুলো ব্যঞ্জন ধ্বনি সেগুলোকে আলাদা আলাদা করে লেখা, এবং স্বরধ্বনি কাকে বলে এবং ব্যঞ্জন ধ্বনি কাকে বলে সেগুলো জানা। ঠিক আছে, এর পরের দিন কিন্তু আমি জিজ্ঞাসা করব যে সবাই স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, সবাইকে, প্রত্যেককে জিজ্ঞাসা করব। মনে থাকবে তো? সবাই আশা করছি ক্লাস বুঝতে পেরেছো। আর তাহলে আমরা আজকে এখানেই ক্লাস শেষ করলাম। আর তোমাদেরকে যেহেতু আমি তো আগেই বললাম আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই তোমরা কেউ বাড়ির থেকে বাইরে বেরোবে না খুব দরকার ছাড়া। আশা করছি তোমরা খুব ছোট, তাই তোমাদের খুব একটা প্রয়োজন হবে না বাইরে বেরোনোর। যদিও বাইরে বেরাও, তবে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করবে, এবং বাবা মাকেও বলবে যেন তারা মাস্ক আর স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করে। এবং তার সাথে এখন খুবই আমাদের সমস্যা অক্সিজেনের, তাই আমরা প্রত্যেকে বাড়িতে কম বেশি গাছ লাগানোর চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই এর পরের দিন গাছ লাগাবো, কিন্তু মনে থাকবে আমিও লাগাবো, তোমরাও লাগাবে। মনে থাকবে? আচ্ছা, বাই স্টুডেন্ট।